জার্সি ডেভিল নামটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এটা মূলত একটি উপকথা হলেও একাধিক সময়ে একাধিক মানুষ নাকি চাক্ষুষ দেখেছে এই অদ্ভুত প্রাণীটিকে। তবে এই জার্সি ডেভিলের কাহিনী আজকের নয়, প্রায় ২৫০ বছর ধরে চলে আসছে এই ভয়ানক নিশাচর প্রাণীটির কাহিনী। এই সমস্ত কাহিনী অনুযায়ী নিঃসঙ্গ নির্জন জলাভূমির কুয়াশায় উঠে আসে এই অদ্ভুত ডানাওয়ালার জার্সি ডেভিল। যত দিন গেছে ততই লোকের মুখে প্রচারিত হয়ে উপকথা থেকে ঐতিহাসিক ঘটনায় বদলে গিয়েছে এই জার্সি ডেভিলের কাহিনী। তা জার্সি ডেভিলের উপকথা বা কাহিনী জানবার আগে একটু জেনে নেওয়া যাক এই অদ্ভুত প্রাণীটার বাসস্থানের ব্যাপারে। এর বাসস্থান হল দক্ষিণ পূর্ব নিউ জার্সির প্রায় ১৭০০ বর্গমাইল বিস্তীর্ণ একটি প্রত্যন্ত অঞ্চল। এটি আসলে সাদা সিডার গাছে ঢাকা এক বিস্তীর্ণ জলাভূমি। এখানে বাতাস যেমন শীতল তেমনি শান্ত, আর ছায়াঘন এই বনাঞ্চল যেন অপেক্ষায় থাকে কোনো অজানা অতিলৌকিকের। এই সিডার গাছে যে ফুল ধরে তার রংটাও গাঢ় লাল, আর সেটাই পুরো জলাভূমিটাকে রক্তস্নাত রূপ দেয়। এই জলাভূমিতে বেশ কিছুটা জায়গা জুড়ে রয়েছে বেশ কিছু ছোট ছোট বৃক্ষের সারি। এই স্থানটার নাম পিগমি ফরেস্ট, যদিও অনেকেই এটিকে অনুর্বর মরুভূমি বলে মনে করে। তবুও এখানে পাওয়া যায় প্রায় ২৭ রকমের অর্কিড। আগেকার দিনে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করা ছিল বেজায় কঠিন, কারণ যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতো এই সমস্ত ছোট ছোট সিডার গাছ। তবে একদম যে রাস্তা ছিল না তা নয়, কিছু ইন্ডিয়ান আদিবাসীর তৈরি পায়ে চলা রাস্তা ছিল, আর ছিল কিছু পরিত্যক্ত ঘোড়াগাড়ি চলাচলের পথ। তবে কোনো রাস্তাই পাকা ছিল না, সবই ছিল পাথুরে বা বালি দিয়ে বানানো। এই নিস্তব্ধ জলা জঙ্গলের মধ্যেই পাইন ব্যারেন নামক একটি স্থানেই জন্ম হয়েছিল জার্সি ডেভিলের। এই জার্সি ডেভিলের উৎপত্তি নিয়ে প্রচলিত আছে একাধিক কাহিনী, তবে কোনটা যে সত্যি নাকি সবগুলোই কাহিনী সেটা নিয়ে একাধিক মত আছে বিভিন্ন মহলে। একটি প্রচলিত কাহিনীতে বলা হয়েছে লিডস পয়েন্ট নামক একটি গ্রামের কথা। ১৭৩৫ সালে এই গ্রামে বসবাস করত এক নারী। ওই সময় এক ঝড়ের রাতে সেই নারীর প্রসব বেদনা শুরু হয়। একটা বিকট বজ্রপাতের মুহূর্তে সে জন্ম দেয় এক পুত্র সন্তানের। সন্তানের জন্মের সাথে সাথেই নাকি কেঁপে উঠেছিল মোমবাতির শিখা, আর্তনাদ করে উঠেছিল বাতাস। কোনো কোনো লোকের মতে সেই নারী নাকি ডাইনি ছিল। তাদের মতে সেই নারীর নাম ছিল মাদার লিডস। ওনার ছিল এটা ১৩ নম্বর সন্তান, আর আগের ১২ জন সন্তানও নাকি সুস্থ ছিল না। আবার কেউ কেউ বলে সেই ডাইনি নাকি নিজের সন্তানের কুৎসিত চেহারা দেখে সদ্যজাত শিশুটিকে অভিশাপ দিয়ে বসে। আবার অন্য কিছু কাহিনী অনুযায়ী মাদার লিডসের ১৩তম সন্তান নাকি সুস্থ সাধারণ শিশুর মতোই ছিল, কিন্তু যত দিন যেতে লাগলো ধীরে ধীরে বেরিয়ে পড়তে লাগলো তার আসল কুৎসিত রূপটি। বাচ্চাটার মাথাটা হয়ে যেতে লাগলো ঘোড়ার মতো, হাত পা হয়ে যায় অসম্ভব লম্বা, পায়ের পাতাগুলো হয়ে যায় ব্যাঙের মতো। এছাড়াও তার পিঠ ফুঁড়ে বেরিয়ে আসে একজোড়া ডানা, আর পিছন থেকে বেরিয়ে আসে লম্বা একটা ল্যাজ। উপকথার কাহিনী মতে বাচ্চাটাকে তার মা বাড়ির নিচেই একটা লুকানো ঘরে আটকে রাখত। তবে একদিন নাকি সে বাড়ির চিমনি বেয়ে উঠে পালিয়ে যায়। এইটা হলো জার্সি ডেভিলের জন্মকাহিনী। আরও একটা উপকথা অনুযায়ী লিডস পয়েন্ট গ্রামের এক যুবতী প্রেমে পড়ে যায় এক ব্রিটিশ সৈন্যের। সেই সময় ব্রিটিশ সৈন্যরা সেই গ্রামে এসেছিল কারণ সেখানকার একটা লোহার কারখানা থেকে নাকি সরকারের কাছে না গিয়ে লোহা যাচ্ছিল বেসরকারি প্রতিষ্ঠানে। ১৭৭৮ সালে ব্রিটিশ আর আমেরিকার মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধটা চেস্টনাট নেক যুদ্ধ বলে ইতিহাসের পাতায় পরিচিত। লিডস পয়েন্ট গ্রামের লোকেরাও শুরু করলো ব্রিটিশ বিরোধী আন্দোলন, আর সেই জন্যই সেই যুবতীকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়, আর মেয়েটিকে গ্রামের লোক অভিশাপ দেয়। লোকে বলে সেই অভিশাপের কারণে যখন মেয়েটি সেই ব্রিটিশ সৈন্যের সন্তানকে জন্ম দেয়, সেই সন্তানই ধীরে ধীরে হয়ে ওঠে জার্সি ডেভিল। আবার অন্য একটি উপকথা অনুযায়ী একবার এক যুবতী দেখে যে পথের ধারে এক সাধক ভিখারি বসে আছে। সেই ভিখারিটি মেয়েটির কাছ থেকে খাবার চায়, তবে ভিখারির ভয়ানক চেহারা দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় সেই মেয়েটি। সেই সাধক ভিখারি নাকি মেয়েটিকে অভিশাপ দেয় তখন। এরপর কেটে যায় বেশ কিছু বছর। ১৮৫০ সালে সেই মেয়ে জন্ম দেয় তার প্রথম পুত্র সন্তানের, আর সেই শিশুই হল পরবর্তীকালের কুখ্যাত জার্সি ডেভিল। এই জার্সি ডেভিলের কীর্তিকলাপও ছড়িয়ে আছে একাধিক কাহিনীতে। শুধু কীর্তিকলাপই নয়, এর বর্ণনাও বিভিন্ন কাহিনীতে বিভিন্ন। লোকের কথা অনুযায়ী যেখানে জার্সি ডেভিল থাকে সেখানকার জমিতে জন্ম নেয় না শস্য, গরু দুধ দেয় না, আর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে সেই স্থানে। এই জার্সি ডেভিল জঙ্গলের গাছের মাথা ভেঙে ফেলে, আর আশেপাশে নদীর জল গরম হয়ে ওঠে।
গবাদি পশুর মৃত্যুর জন্য দায়ী করা হয় এই প্রাণীটাকেই। কোনো কোনো কাহিনীতে বলা হয়েছে যে এই জার্সি ডেভিল দেখা দেয় প্রতি 7 বছর অন্তর। আবার অন্যান্য কিছু উপকথা অনুযায়ী জার্সি ডেভিল দেখা দেওয়া মানে দুর্যোগ বা যুদ্ধ আসন্ন। এই জার্সি ডেভিলকে সচক্ষে দেখেছে একাধিক মানুষ, আর তাদের মধ্যে সরকারি আমলা থেকে বিখ্যাত মানুষজন সবাই আছে। একাধিক নামী ব্যবসায়ী, পুলিশ অফিসার, কে নেই সেই তালিকায়। আর এই সব চাক্ষুষ দেখার অভিজ্ঞতা থেকেই উপকথার জার্সি ডেভিল ধীরে ধীরে হয়ে ওঠে এক ভয়ঙ্কর সত্যে। নেপোলিয়ন বোনাপার্টের ভাই জোসেফ বোনাপার্ট নিজের চোখে দেখেছিলেন এই জার্সি ডেভিলকে। স্পেনের প্রাক্তন রাজা জোসেফ একবার শিকারে বেরিয়েছিলেন নিউ জার্সির এক অনামী গ্রাম বোডেন টাউন অঞ্চলে। সেখানেই উনি দেখেছিলেন এই জার্সি ডেভিলকে। আবার কিছু কাহিনী অনুযায়ী কুখ্যাত জলদস্যু ক্যাপ্টেন কিড মার্নেগার্ড বেতে লুকিয়ে রেখেছিলেন তার লুণ্ঠিত সম্পদ। লোকে বলে এই ক্যাপ্টেন কিড তার এক অনুচরের মাথা কেটে তার আত্মাকে সেই সম্পদ রক্ষার দায়িত্ব দেয়। এই মুন্ডহীন প্রেতের সাথে নাকি বন্ধুত্ব হয়েছিল জার্সি ডেভিলের, আর তাদের দুজনকে নাকি দেখা যেত আটলান্টিক সমুদ্রের বিভিন্ন স্থানে। একবার নাকি নিউ জার্সির ক্ল্যাটন শহরের কাছে এক শিকারী তাড়া করেছিল জার্সি ডেভিলকে। জার্সি ডেভিল ঢুকে যায় জঙ্গলের ভিতর, তবে সেই শিকারীর আর জঙ্গলে ঢোকার সাহস হয়নি। তবে এই জার্সি ডেভিলকে দেখা গিয়েছে বেশ অনেকটা ভৌগোলিক অঞ্চল জুড়ে। যেমন 1859 সালে দেখা গিয়েছে ব্রিস্টন থেকে হ্যাডেনফিল্ডে, 1899 সালে দেখা গিয়েছে নিউ ইয়র্কের বর্ডারে, আবার 1909 সালে দেখা যায় গ্লাউচেস্টার সিটি থেকে ট্রেন্টনে। আর ততদিনে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই জার্সি ডেভিলের কাহিনী। তবে এই জার্সি ডেভিলের কাহিনী প্রখ্যাত হয় 1909 সালের জানুয়ারি মাসে, যখন বেশ কিছু পুলিশি পত্রিকা আর খবরের কাগজে প্রকাশিত হয় এই প্রাণীটার নানা রকম গল্প। প্রায় 30 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার প্রকাশিত হতো মাত্র এক সপ্তাহের মধ্যে। ডেলাওয়্যার নদী পার হবার সময় এই জার্সি ডেভিলদের দেখা পায় প্রত্যক্ষদর্শীরা। সর্বত্র ছড়িয়ে পড়ে এক অজানা অচেনা প্রাণীর ভীতি। 1909 সালের এই জার্সি ডেভিলের খবর বিপুলভাবে প্রচারিত হওয়ার পর কিছু বিজ্ঞানী এগিয়ে আসেন জার্সি ডেভিলের সম্ভাব্য ব্যাখ্যা নিয়ে। ফিলাডেলফিয়ার একাধিক বিজ্ঞানের অধ্যাপক আর স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের বিজ্ঞানীরা মনে করেছিলেন যে এই জার্সি ডেভিল হল জুরাসিক পিরিয়ডের কোনো প্রাগৈতিহাসিক প্রাণী। তাদের মতে এই প্রাণীটি কোনোভাবে বেঁচে যায় আর বসবাস শুরু করে জার্সির চুনা পাহাড়ের গুহায়। তবে নিউ ইয়র্কের বিজ্ঞানীদের মতে এই প্রাণীটি আসলে মাংসাশী, যদিও ফিলাডেলফিয়ার একাডেমি অফ ন্যাচারাল সায়েন্সেস এমন কোনো প্রাগৈতিহাসিক প্রাণীর খোঁজ দিতে পারেনি যার বর্ণনা জার্সি ডেভিলের সাথে মিলে যায়। একবার ফিলাডেলফিয়ার চিড়িয়াখানার অধ্যক্ষ রবার্ট চার্সন $10,000 পুরস্কার ঘোষণা করেছিলেন যদি কেউ জার্সি ডেভিলকে ধরে আনতে পারে। তবে সেই পুরস্কার কেউ কোনোদিন দাবি করতে আসেনি। অনেক পরে কিছু বিজ্ঞানী বলেন যে এই জার্সি ডেভিল আসলে এক পাহাড়ি সারস পাখি। এই পাখিগুলির উচ্চতা প্রায় 5 ফুট, আর এদের ডানা প্রায় 8 ইঞ্চি লম্বা। বিভিন্ন জায়গায় বলা আছে এই পাহাড়ি সারসের হিংস্রতার কথা। এই জার্সি ডেভিলের যে বর্ণনা পাওয়া যায় সেটা অনেকটা মানুষ আর শয়তানের মিলিত একটা বর্ণনা। এই ডেভিলের কাহিনীর প্রচলন শুরু হয় 1735 সালে বেন ফ্র্যাঙ্কলিনের লেখা একটা ডায়েরির কাহিনী পেনসিলভেনিয়া গেজেটে প্রকাশিত হওয়ার পর। তবে নিউ জার্সির উত্তরে এই জার্সি ডেভিলের কাহিনী আরও প্রচলিত। তবে এখানকার কাহিনীতে জার্সি ডেভিল মানুষের ক্ষতি করে বলে জানা যায় না। ভিয়েতনাম যুদ্ধের সময়কার কিছু সৈন্যের মতে এই জার্সি ডেভিল ছিল যুদ্ধ বিরোধিতার প্রতীক। তবে ধীরে ধীরে যখন নিউ জার্সিতে গড়ে উঠতে থাকে লোহার কারখানা এবং কিছু বছরের মধ্যেই উত্তর নিউ জার্সি হয়ে ওঠে এক ব্যস্ত শহর, সেই লোহার কারখানার সাথে গড়ে ওঠে একাধিক কাগজ আর কাঁচের কারখানাও। বাড়তে থাকে রাস্তা, আর সেই আলোকিত রাস্তার ধারের জঙ্গল থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে 250 বছরের পুরানো উপকথার জার্সি ডেভিল। তবে জার্সি ডেভিলের কাহিনী হারিয়ে যাবার নয়। এর আগেও একাধিকবার এই জার্সি ডেভিলকে গুলি করবার বা মেরে ফেলবার একাধিক কাহিনী সামনে এসেছে, কিন্তু তার সাথে সামনে এসেছে নতুন করে কোনো এক মানুষের জার্সি ডেভিল দর্শনের গল্প। জার্সি ডেভিলের এই পর্যায়ক্রমিক দর্শন আর তার অস্তিত্বের পিছনের বিভিন্ন তত্ত্ব সম্ভবত আগামী প্রজন্মের জন্য অব্যাহত থাকবে। আর ঠিক ততদিন থাকবে যতদিন না সে নিজে উঠে আসবে আশেপাশের পাইন ব্যারেনের কুয়াশা মাখা জলাভূমি থেকে, নিজেই নিজের অদ্ভুত কাহিনী বর্ণনা করতে। জার্সি ডেভিল নিয়ে আমাদের আজকের এই নিবেদন কেমন লাগলো আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। এছাড়াও রহস্য বাংলার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আমরা আবার ফিরে আসব পরবর্তী কোনো এক এপিসোড নিয়ে। ধন্যবাদ।